প্রিয় দর্শক, বংশ পরম্পরায় মানুষ এগিয়ে যায়, মানুষ মানুষের হাত ধরে সামনে আগায়। এই বংশ বৃদ্ধি নিয়ে আজকে কথা বলবো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশনের সরাসরি আয়োজনে। আজ আমরা কথা বলবো ইনফার্টিলিটি এবং ল্যাপারোস্কোপিক সার্জারি নিয়ে। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার লাকি রহমান। তিনি সহকারী অধ্যাপক, কেয়ার মেডিকেল কলেজ এবং হাসপাতাল, কনসালটেন্ট, ইনসাফ বারাকা কিডনি এবং জেনারেল হাসপাতাল। ডাক্তার লাকি রহমান, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। আপনি তো নিশ্চয়ই জানেন যে এই কোভিডকালীন সময়ে আমরা কিন্তু একটা দুঃসময় দিয়ে এগিয়ে যাচ্ছি। যদিও গত এক মাস থেকে আমাদের কিন্তু কোভিড আক্রান্তের হার দিনে দিনে কমে আসছে। কালকে কিন্তু মৃত্যু ছিল 94 জন এবং আক্রান্ত কিন্তু কম ছিল। তো এটাতে কিন্তু আমাদের আসলে কোনো মানে স্বস্তি ফেলার কোনো কারণ নেই। কারণটা যেমন থার্ড ওয়েভের কথা বলা হয় যে ইন্ডিয়াতে থার্ড ওয়েভের প্রস্তুতি নিচ্ছে। তো সেই হিসাবে আমরা এখন আমাদের যেটা করণীয় সেটা হলো যে আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে এবং ভ্যাকসিনেশন প্রোগ্রামে আসতে হবে। এর আগে আমি আপনাকে যেটা জানতে চাইবো, যেটা বাংলাদেশ সরকার কিন্তু একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যে এই বছরের মধ্যে 7 কোটি মানুষকে টিকার আওতায় আনতে হবে। এবং আপনি জেনে খুশি হবেন যে যারা গর্ভবতী মহিলা ছিল তাদের জন্য কিন্তু এই টিকার আওতায় আনার জন্য সরকার কিন্তু পরিকল্পনা গ্রহণ করেছে। এই গর্ভবতী মহিলারা যে টিকা নিতে আসবে তাদের ক্ষেত্রে কী প্রিকশনগুলো নেওয়া উচিত? আচ্ছা, আমি প্রথমেই বলবো যে এটা বাংলাদেশ গভর্নমেন্টের খুব ভালো একটি উদ্যোগ যে অলরেডি অনেক পপুলেশনকে আমরা টিকার আওতায় আনতে পেরেছি এবং গর্ভবতী মায়েদের জন্য সরকারি নীতিমালায় টিকার প্রয়োগটা চলে এসেছে। গর্ভবতী মহিলারা সাধারণত একটু ইমিউনো কম্প্রোমাইজড থাকে। হ্যাঁ, তো তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। কোভিড-19 ভাইরাসে যদি তারা আক্রান্ত হয় তাদের কিন্তু রোগের জটিলতা অনেক বেশি হয়। অন্যান্য পেশেন্টের চেয়ে বা অন্যান্য মানুষের চেয়ে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে। তো তাদেরকে আমরা প্রায়োরিটি বেসিসে তাদেরকে আগেই টিকা দিয়ে কমপ্লিট করা উচিত। হ্যাঁ, তো এই হিসেবে বাংলাদেশ গভর্নমেন্ট খুব ভালো একটি ইনিশিয়েটিভ নিয়েছে। তো তাদের জন্য একটা স্পেশালাইজড একটা সেন্টার করা উচিত, কারণ যে বুথে যেরকম ভিড় হয় সেই ভিড়ে তো এই গর্ভবতী মায়েদের ধরেন আপনি বলছিলেন যে তাদের ইমিউনো কম্প্রোমাইজ থাকে, তাদেরকে একটু আলাদা স্পেশাল কেয়ারের প্রয়োজন আছে। আলাদা বুথ থাকবে তাদের জন্য, আলাদা টাইম থাকবে। তাদেরকে স্পেশাল প্রায়োরিটি বেসিসে তারা আসলে যেন ওয়েট করতে না হয়, সাথে সাথে যেন তারা টিকাটা নিতে পারে এবং রেজিস্ট্রেশন করার পরে তাড়াতাড়ি যেন সিরিয়ালটা পেয়ে যায়। এটা তাদের জন্য যে আসলে যে আপনাদের যে সোসাইটি আছে ওজিএসবি স্বাগত জানিয়েছে এই প্রোগ্রামটা। কারণ হচ্ছে কি, আসলে এই করোনা তো আসলে বলা যাচ্ছে না কার হবে কার হবে না, এবং তারা আপনি বলছিলেন যে ইমিউনো কম্প্রোমাইজ থাকলে কিন্তু করোনা হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা আশা করব যারা গর্ভবতী মায়েরা আছে তারা অবিলম্বে টিকা গ্রহণ করবেন। আমরা আজকে যে আমাদের মূল আয়োজন সেটা ছিল ইনফার্টিলিটি নিয়ে আপনার সাথে কথা বলবো। আমরা ইনফার্টিলিটি বা বন্ধ্যত্ব বলতে আসলে কি বুঝি, মানে কখন আমরা বলবো যে বন্ধ্যত্ব হয়েছে? আচ্ছা, বন্ধ্যত্ব আমি তাদেরকেই বলবো যখন একজোড়া কাপল বা একজোড়া দম্পতি যখন তারা বেবি নেওয়ার জন্য প্ল্যান করছে যে আমরা বেবি নিতে চাই, কনসিভ করতে চাই, তখন তারা চেষ্টা করছে লাগাতার এক বছর ধরে ট্রাই করছে উইদাউট এনি প্রোটেকশন, কোনো প্রোটেকশন ছাড়া, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়াই চেষ্টা করছে, কিন্তু তারা গর্ভধারণ করতে সক্ষম হচ্ছে না বা বেবি কনসেপ্ট হতে সক্ষম হচ্ছে না। তখনই তাদেরকে আমরা বন্ধ্যত্ব বলবো এবং তারা অবিলম্বে ডক্টরের পরামর্শ নেবে, বন্ধ্যত্ব স্পেশালিস্ট বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেবে যে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, কেন তারা বন্ধ্যত্বে ভুগছে। তো আমরা যদি এটি জানতে চাই যে আসলে আমরা যেটা জানি যে বিয়ের পর তাদের জন্ম শিশু আসবে, এটি আমাদের একটা ধারণা থাকে। আসলে কোন কোন কারণে বন্ধ্যত্বটা হতে পারে? বন্ধ্যত্বর কারণ খুঁজতে গেলে তো আসলে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে চিন্তা করতে গেলে আগে বলা হতো যে একটা ধারণাই ছিল, সবার মধ্যে একটা ধারণা ছিল যে বিশেষ করে গ্রামাঞ্চলে দেখা যায় মহিলাদেরকেই বা মায়েদেরকেই বেশি করা হতো যে বন্ধ্যত্বর জন্য মেয়েরাই বেশি দায়ী। হ্যাঁ, পুরুষ বন্ধ্যত্বের কারণ আমরা তেমন খুঁজতাম না বা আইডেন্টিফাই করার জন্য তেমনভাবে ইনিশিয়েটিভ ছিল না। তবে এখন আসলে সামাজিকভাবে মেয়েদেরকে বেশি দায়ী করা হয়। তবে আমরা কারণ খুঁজতে গেলে কিন্তু দেখি যে মেয়েরা এবং ছেলেরা 50-50% ক্ষেত্রেই 50% ক্ষেত্রে মেয়েটা দায়ী এবং 50% ক্ষেত্রে পুরুষ দায়ী। তো এক্ষেত্রে এই জন্য বলবো যে আমরা কোনো বন্ধ্যত্বে যারা ভুগছেন তারা অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ একসাথে ডক্টরের কাছে আসবেন। আমরা কজ আইডেন্টিফাই করতে গিয়ে দেখি যে মেয়েদের ক্ষেত্রে অনেক কারণ আছে এবং ছেলেদের পুরুষ বন্ধ্যত্বের কারণটা খুঁজতে গেলে আমরা একটি টেস্ট যেমন সিমেন অ্যানালাইসিস, বীর্য পরীক্ষা করলেই কিন্তু আমরা
ছেলেদের বন্ধ্যাত্বটা অনেক ক্ষেত্রে আইডেন্টিফাই করতে পারি। এবং মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে বন্ধ্যাত্বের কারণ খুঁজতে গেলে যে কীভাবে একটি প্রেগনেন্সি আসছে সেটা কিন্তু আমরা দেখলেই বুঝতে পারি যে কী কারণে তার বন্ধ্যাত্ব হচ্ছে। যেমন জরায়ু দরকার হবে একটি প্রেগনেন্সির জন্য, ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালী এবং ডিম্বাশয়, ওভারি, এই তিনটের কম্বিনেশনে কিন্তু মেয়েদের প্রজনন তন্ত্রটা তৈরি হয়। এবং এই প্রজনন তন্ত্রে যদি কোনো জটিলতা থাকে, কোনো প্রবলেম থাকে, তখন তার বন্ধ্যাত্ব হতে পারে। ডিম্বাশয়ে যদি ডিম্বাণুটা ভালো করে তৈরি না হলো, হ্যাঁ, আর ডিম্বাণুর পরিমাণ অনেক সময় কম থাকে, ডিম্বাশয়ে যদি কোনো টিউমার থাকে, এবং ডিম্বনালী, যে মেয়েদের দুটো ডিম্বনালী থাকে, ফ্যালোপিয়ান টিউব থাকে, এই ডিম্বনালীতে যদি কখনো ব্লক থাকে অথবা অ্যাডহেশন থাকে, অথবা দেখা যাবে কোনো অপারেশনের কারণে, প্রিভিয়াস কোনো অপারেশনের জন্য তার একটি ডিম্বাণু ফেলে দিতে হয়েছিল, এই কারণে ডিম্বনালীতে কোনো সমস্যা হতে থাকে। এবং জরায়ুতে যদি কোনো টিউমার থাকে, ফাইব্রয়েড থাকে, অনেক সময় অ্যাডিনোমায়োসিস থাকে, অথবা জরায়ুর ভিতরে কোনো সেপ্টাম অথবা পর্দা থাকতে পারে, এই জন্য তার প্রেগনেন্সিটা হচ্ছে না। এই কারণগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে। এই কারণগুলো আইডেন্টিফাই করতে গিয়েই আমরা অনেক ধরনের টেস্ট করে থাকি। হ্যাঁ, আসলে সেটি আমরা জানবো যে আসলে কি আপনারা টেস্ট করেন যেটাতে আপনারা নির্ণয় করতে পারেন। এখন টেস্ট করতে যে অনেক পেশেন্ট কিন্তু আমাদের কাছে আসে যে ইনফার্টিলিটি ট্রিটমেন্টটা অনেক ব্যয়বহুল। তো আমি বলবো যে আসলে অতটা ব্যয়বহুল না, আবার কিছুটা ব্যয়বহুল। তো ট্রিটমেন্ট করতে আসলে যে এই কারণগুলো আইডেন্টিফাই করতে গিয়ে যে ধরনের টেস্ট করতে হয়, কিছু বেসিক ইনভেস্টিগেশন প্রথমে আমাদেরকে করতে হয়, যেমন কিছু ব্লাড টেস্ট করতে হয়, পেশেন্টের হরমোন টেস্ট করতে হয়, এবং আলট্রাসোনোগ্রাফি, ট্রান্সভ্যাজিনাল আলট্রাসোনোগ্রাফি। এই আলট্রাসোনোগ্রাফিটা হচ্ছে আমার একটা আলট্রাসোনোগ্রাফি যেখানে যে ভ্যাজানার ভিতরে প্রোবটা ঢুকিয়ে আমরা দেখি যে ভ্যাজাইনাতে জরায়ুতে কোনো প্রবলেম আছে কিনা, ডিম্বাশয়ে কোনো টিউমার অথবা ডিম্বাশয়ের ডিম্বাণুর পরিমাণ কেমন আছে, এই আলট্রাসোনোগ্রাফিটা করে দেখতে পারি। আরেকটা হচ্ছে টেস্ট হচ্ছে হিস্টোসালফিঙ্গোগ্রাফি। হিস্টোসালফিঙ্গোগ্রাফি হচ্ছে এই নর্মাল যে টেস্টগুলো করে আমরা যখন কোনো আইডেন্টিফাই করতে পারলাম না যে, অথবা তার একটি মেয়ে যখন বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছে, আমরা যখন তাকে মেডিসিন দিলাম, ওরালি খাওয়ার মেডিসিন দেওয়া এবং ইঞ্জেকশন দেওয়ার পরে তার ডিম্বাণুগুলো ম্যাচিওর হচ্ছে, ম্যাচিওর ডিম্বাণু হওয়ার পরেও তার কনসিভ হচ্ছে না, ওই সময় যখন আমরা তার আর কোনো কারণ আছে কিনা, তার ডিম্বনালীগুলো ভালো আছে কিনা, প্যাটেন্ট আছে কিনা, হ্যাঁ, ডিম্বনালীগুলো ওপেন আছে কিনা, এটা দেখার জন্য আমরা হিস্টোসালফিঙ্গোগ্রাফি একটি টেস্ট আছে যেটা হচ্ছে এক্সরে, হ্যাঁ, এক্সরেটা করতে দেই। তো এই এক্সরেটা হচ্ছে একটু পেইনফুল, পেশেন্ট অনেক ব্যথা পায়, অনেক সময় ব্যথা কমপ্লেন করে, কিন্তু খরচ তুলনামূলকভাবে কম। তো হিস্টোসালফিঙ্গোগ্রাফি টেস্ট দেখা যায় টিউবগুলো ওপেন আছে কিনা, শুধু এই টিউবগুলোই আমরা আইডেন্টিফাই করতে পারি যে হিস্টোসালফিঙ্গোগ্রাফি করে দেখা যাচ্ছে। কিন্তু হিস্টোসালফিঙ্গোগ্রাফির আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এই টেস্ট করে শুধু আমরা টিউব দেখতে পারি, কিন্তু অন্য কোনো সমস্যা আছে কিনা পেটের ভিতরে, টিউবগুলো কেন ব্লক হয়ে আছে বা অ্যাডহেশন আছে কিনা। আবার হিস্টোসালফিঙ্গোগ্রাফিতে অনেক সময় দেখা যায় ফলস নেগেটিভ রিপোর্ট আসে যে টিউবটা ওপেন আছে কিন্তু দেখাচ্ছে এখানে ব্লক। তো এই ফলস নেগেটিভ রিপোর্ট দেখার পরে অনেক সময় দেখা যায় অনেক পেশেন্টকে বলা হয় যে আপনারা সরাসরি আপনার দুটো টিউবই ব্লক আছে কিন্তু টেস্ট টিউব বেবিতে যেতে হবে। তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আসলে হিস্টোসালফিঙ্গোগ্রাফিতে যদি টিউব ব্লক পাই আমরা, হ্যাঁ, যদি রিপোর্টটা এরকম দেখা যায়, সেক্ষেত্রে নেক্সট ইভ্যালুয়েশন করতে হবে ল্যাপারোস্কোপির মাধ্যমে। না, তা তো বটেই, কারণ যদি আপনি যদি আপনি ব্লক পান, যে আপনি তো এই ব্লক সারানোর তো একটা উপায় তো আপনাদের খুঁজতে হবে। তো আপনি যেমনটি বলছিলেন যে ল্যাপারোস্কোপিক সার্জারি, এখানে ল্যাপারোস্কোপিক সার্জারির রোলটা কি, কিভাবে ল্যাপারোস্কোপিক সার্জারি আপনারা করেন? আচ্ছা, ল্যাপারোস্কোপি সার্জারি রোলে যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই, যেটা অনেকেই ল্যাপারোস্কোপি জিনিসটা কি, হ্যাঁ, অনেক পেশেন্ট আসে আমাদের কাছে ল্যাপারোস্কোপি বলার পরে ওনারা বুঝতে পারেন না ল্যাপারোস্কোপি জিনিসটা কি, আসলে ল্যাপারোস্কোপি কী ধরনের কী অপারেশন। তো এটা বলতে চাই যে ল্যাপারোস্কোপি একটা হচ্ছে মিনি সার্জারি বা মাইক্রো সার্জারি বলি। এখানে হচ্ছে পেটের ভিতরে একটা ফাইবার অপটিক টেলিস্কোপ ঢোকানো হবে, হ্যাঁ, টেলিস্কোপটা হচ্ছে টেলিস্কোপের মাধ্যমে আমরা ক্যামেরা এবং লাইট পাস করি, এবং ক্যামেরা দিয়ে এই পেটের ভিতরে কী ধরনের কী জিনিসগুলো আছে, কী সমস্যা আছে, সেটা একটা আমাদেরকে ছবি ট্রান্সমিট করে। এই মনিটরে আমরা ছবিটা দেখতে পাই যে পেটের ভিতরে কী সমস্যা হচ্ছে। তো এই ক্যামেরা দিয়েই আমরা বুঝতে পারি যে জরায়ুটা আগে প্রথমে দেখি যে জরায়ুর কোনো সমস্যা আছে কিনা, ফেলোপিয়ান টিউব সুন্দর পজিশন মতো আছে কিনা, ডিম্বাণুগুলো আছে কিনা, ডিম্বাশয়টা ঠিক মতো আছে কিনা। এই ল্যাপারোস্কোপিটা একটা প্রসিডিওর অপারেশন। তো এই অপারেশনের জন্য কিছু প্রিপারেশনও লাগে। পেশেন্টকে আমরা কাউন্সেলিং করি যে এটা একটা অপারেশন, আপনাকে জেনারেল অ্যানেস্থেশিয়াতে যেতে হবে, অজ্ঞান করে করতে হবে। হ্যাঁ, অজ্ঞান করে যেতে হবে। এটার একটা অন্যান্য সার্জারির নর্মালি যে কোনো জেনারেল অ্যানেস্থেশিয়া যে ধরনের রিস্ক থাকে,
ল্যাপারোস্কোপিতেও কিছু রিস্ক থাকবে আপনার, যেগুলো নর্মাল অন্যান্য অপারেশনে হয় সেই মানে অপারেশনে যে কোনো অপারেশনে তো কিছু থাকতেই পারে। কমপ্লিকেশন থাকতেই পারে। তো এই জন্য জি, ডক্টর লাকি রহমান একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনার সমস্যার কথা বলুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম তানিয়া, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। আমি ম্যামের পেশেন্ট। হ্যাঁ, জি তো আমি আসলে জি, ম্যামের শুনতে থেকে পাচ্ছি তানিয়া, আপনার সমস্যার কথা বলুন। আমার সমস্যা হচ্ছে, আমি ম্যামের থেকে জানতে চাচ্ছি, আমি আগামী পরশুদিন টিটেনাস একটা টিকা ম্যাম আমাকে বলেছিল দেওয়ার জন্য, আমি ওইটা দিব পরশুদিন। হ্যাঁ, আমার এখন 26 সপ্তাহ চলতেছে, ম্যামের পেশেন্ট আমি। তো আমি আরেকটা ব্যাপার জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি কোভিড ভ্যাকসিন, মানে ওই টিকাটা টিটেনাসটা দেওয়ার পরে কোভিড ভ্যাকসিন দিতে পারবো কিনা, আমি রেজিস্ট্রেশন করেছি, এটা একটু জানতে চাচ্ছিলাম। আপনার কি একই দিনে অত্যন্ত ডেট পড়েছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন তানিয়া, যে এখন তো কোভিডকালীন সময়ে সে কিন্তু চিকিৎসাধীন আছে, আপনারই চিকিৎসাধীন আছে, এখন উনি কোভিডের টিকা নিতে পারবে কিনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সময়ের জন্য। হ্যাঁ, আমি টিকা নিয়ে অলরেডি আমার পেজে একটি ভিডিও আপলোড করেছি, যে আপনারা যারা গর্ভবতী আছেন তারা 14 উইকস অফ প্রেগন্যান্সি থেকে 34 উইকস অফ প্রেগন্যান্সির মধ্যে যে কোনো সময় টিকা নিতে পারবেন, যদি না আপনার কোনো আনকন্ট্রোল ডায়াবেটিস অথবা আনকন্ট্রোল হাইপারটেনশন অথবা অন্য কোনো কমপ্লিকেশন না থাকে প্রেগন্যান্সির সময়, যে সেগুলো থাকলেও তো সে সেগুলো ডায়াবেটিস থাকলেও কন্ট্রোল নিতে করে পারবেন নিতে পারবে। কন্ট্রোল করা অবস্থায়, জি, কন্ট্রোল আর করে। ওনার প্রশ্নটা হচ্ছে উনি ইনফার্টিলিটি চিকিৎসাধীন আছে, এখন উনি এখন কোভিড নিতে নিতে পারবে কিনা। এখন কোভিড ভ্যাকসিন নিতে পারবেন এবং টিটেনাসের ভ্যাকসিনও নিতে পারবেন। তাহলে তো এটাতে তো ওনার কোনো চিন্তার না, কোনো কারণ না। নাই। তবে সেক্ষেত্রে কি আপনার কোনো আপনার প্রিকশনের কথা বলেন কিনা, যে ধরেন টিকাটা নেওয়ার সময় আপনার তবে চিকিৎসা চলবে কিনা? একই দিনে দুটো ভ্যাকসিন না নেওয়াই ভালো, টিটেনাসের ভ্যাকসিন এবং কোভিড ভ্যাকসিন একই দিনে না নিয়ে একটু গ্যাপ দিয়ে নেওয়াই ভালো, দুটো ভ্যাকসিন একই দিনে না দেওয়াই ভালো। এবং সেক্ষেত্রে তার কোভিড ভ্যাকসিন কমপ্লিট করার পরে তারপর ইনফার্টিলিটি চিকিৎসাটা নেওয়া উচিত। হ্যাঁ, উনি তো অলরেডি প্রেগনেন্ট। আচ্ছা। হ্যাঁ, প্রেগনেন্ট পেশেন্ট, উনি টিটেনাসের ভ্যাকসিন নিয়েছেন, 26 উইকস চলছে। হ্যাঁ, উনি প্রেগনেন্ট অবস্থায় নিতে পারবেন। এবং ইনফার্টিলিটি পেশেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে আমার অ্যাডভাইস হচ্ছে, ইনফার্টিলিটি পেশেন্ট যারা, তারা দুটো ডোজ কোভিড ভ্যাকসিনের দুটো ডোজ কমপ্লিট করে তারপর ইনফার্টিলিটি ট্রিটমেন্টটা শুরু করাই ভালো। জি, আমরা আসলে আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পেলাম, যেটা ইনফার্টিলিটি রোগীরা কিভাবে কোভিডের টিকা নেবে এবং গর্ভবতী মায়েরা কিভাবে কোভিডের টিকা নেবে। যে আমরা যে প্রসঙ্গে ছিলাম, আপনি বলছিলেন ল্যাপারোস্কোপিক সার্জারির কথা, যে একটা মিনি সার্জারির মাধ্যমে আপনারা করে থাকেন। তো সেখানে আসলে মানে আমাদের আরেকজন দর্শক সাথে আছেন, আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনার সমস্যার কথা বলুন। হ্যালো। আসসালামু আলাইকুম, আমি শামীম বলছি বগুড়া থেকে। জি, ওয়ালাইকুম সালাম শাহিন চৌধুরী, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনি আপনার সমস্যার কথা বলুন। আমি 5 বছর যাবত বিবাহ করছি, আমার ওয়াইফের বিভিন্ন গাইনির কাছে চিকিৎসা করছি, করে সেখানে কোনো কিছু সমস্যার কথা বলে না, শুধু ঔষধ দেয়, ঔষধ খায় প্রায় 7 বছর হলো। আচ্ছা, এখনো কনসিভ হচ্ছে না আপনাদের? তাই মানে তো? আপনি কি 5 বছর থেকে বিয়ে করেছেন কিন্তু এখনো কনসিভ হচ্ছেন না, আপনি গাইনি চিকিৎসকের চিকিৎসাধীন আছেন, তাই তো? হ্যাঁ, চিকিৎসাধীন ছিলাম এবং এখন বর্তমানে নাই। আচ্ছা 5 বছর চিকিৎসা করছি, আচ্ছা কিন্তু ডাক্তারনিরা কোনো সমস্যার কথা বলে না, খালি ঔষধ দেয় আর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেয়, এগুলো করি। আমি বগুড়াতে চিকিৎসা হয়েছি। জি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই ম্যাডাম আপনার এই ব্যাপারে পরামর্শ দিবেন। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন করেছেন, যে দর্শক কোশ্চেন করেছেন, যে এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই, যে অনেক পেশেন্ট এরকম, উনি যেরকম প্রবলেমটা বললেন, এই প্রবলেম নিয়ে আসে, যে বছরের পর বছর মেডিসিন খেয়ে যাচ্ছেন, ট্রিটমেন্ট করে যাচ্ছেন, ইনজেকশন নিচ্ছেন, কিন্তু তাদের কনসেপ্ট হচ্ছে না। এই ধরনের পেশেন্টগুলোকে আমি বলবো যে ল্যাপারোস্কোপি করার আগে যে যখন আমরা ইভালুয়েট করতে যাই, অনেক পেশেন্ট আসে যা তাদের হচ্ছে ডিম্বাণুর পরিমাণই কমে যায়। হ্যাঁ, বছরের পর বছর মেডিসিন খেতে খেতে তার ডিম্বাণুর পরিমাণ কমে গেল, তো তখন আমরা আসলে ল্যাপারোস্কোপি করার ওই স্টেজটাতে থাকে না, সে ল্যাপারোস্কোপি করে খুব বেশি লাভ হয় না। যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পেশেন্টগুলো বছরের পর বছর মেডিসিন খেয়ে যাচ্ছে, তাদের বয়স হয়ে যাচ্ছে 30-35 হয়ে যাচ্ছে, কিন্তু ল্যাপারোস্কোপি যখন আমরা করতে যাব তখন তার ডিম্বাণুর পরিমাণই কমে গিয়েছে, ডিম্বাণুর সংখ্যা কমে গিয়েছে। AMH লেভেল বলি, অ্যান্টিমুলারিয়ান হরমোন। এই হরমোনটি একটি খুব ইম্পর্ট্যান্ট একটি হরমোন মেয়েদের জন্য, যেই হরমোনটা দিয়ে আমরা দেখি যে ডিম্বাণুর পরিমাণটা কীরকম আছে। তো যখন ডিম্বাণুর পরিমাণ কমে যায় তখন কিন্তু আসলে ল্যাপারোস্কোপি করে বা অন্যান্য ট্রিটমেন্ট করে খুব বেশি লাভ হয় না। এমনকি ওই পেশেন্টগুলোকে আমরা IVF করেও যে খুব বেশি বেবি সাকসেস হয় সেরকম না।
তো এই জন্য বলবো অনেক সময় এন্ডোমেট্রিওসিস থাকে পেশেন্টের। এন্ডোমেট্রিওসিস শুধু আমরা কিছু ক্লিনিক্যাল সিমটম দেখে বুঝতে পারি, আইডেন্টিফাই করতে পারি তার এন্ডোমেট্রিওসিস থাকতে পারে। এন্ডোমেট্রিওসিসের পেশেন্টগুলো কিন্তু ল্যাপারোস্কোপি লাগে। ল্যাপারোস্কোপিক ইভ্যালুয়েশন করলে আমরা অনেক কিছুই বুঝতে পারি যে ভিতরে অ্যাডেশন আছে কিনা, জড়ানো পাকানো আছে কিনা। ওগুলো অ্যাডেশন রিলিজ করে দিলে ওভাম এবং ফেলোপিয়ান টিউবের যে রিলেশনটা আমরা ঠিক করে দিতে পারি, তখন কিন্তু তার কনসিভ করার চান্স বেড়ে তারপরে যায়। আপনি যেটা বলতে চাচ্ছেন যে আসলে উনাকে হ্যাঁ, তো হ্যাঁ। গাইনোকোলজিস্টের পরামর্শ দিচ্ছেন, একজন ইনফার্টিলিটি বিশেষজ্ঞ, যেহেতু 5 ইনফার্টিলিটি বছর হয়েছে। স্পেশালিস্টের জি, অবশ্যই আরেকজন দর্শক আমাদের নিতেন। সাথে আছেন। হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে আপনার সমস্যার কথা বলুন। হ্যালো, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার ওয়াইফের বয়স বর্তমানে 44। জি, 1.5 বছর আগে তার জ্বরে অপারেশন করা হয়েছে এবং ওভারিয়ান সিস্ট অপারেশন করা হয়েছে। হওয়ার পর হ্যালো। হওয়ার পর থেকে এখন তার শরীর সবসময় জ্বালাপোড়া করে। আচ্ছা, একটা জ্বরে tablet অপারেশন ম্যাডাম করেছে কি? ছিল, এটা দর্শক একটু খাইতেছে, থামাচ্ছি হলো আপনাকে, Minurest। একটু থামাচ্ছি। এই ট্যাবলেটটা বর্তমানে রানিং আছে। না, ফেলে জরাই অপারেশনটা আসলে হিস্টেক্টমি, জরাই ফেলে দেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, ফেলে দেওয়া হয়েছে। আপনার যে প্রবলেমটি হচ্ছে, আপনার ওয়াইফের বয়স 44, তো একটি অপারেশন হয়েছে, জরায়ুর অপারেশন। তো এটাকে আমরা বলি যে আয়াট্রাজেনিক মেনোপজ, তার হচ্ছে পিরিয়ডটি বন্ধ হয়ে গেছে। তো এই সাধারণত আমরা দেখি যে 45 থেকে 50-র মধ্যে সাধারণত মহিলাদের পিরিয়ড বন্ধ হয়ে যায়, যেটাকে হচ্ছে মেনোপজ বলি। তো ওনার যে সমস্যাটি হচ্ছে যে হট ফ্লাশ হচ্ছে, যে হঠাৎ করে অনেক বেশি গরম লাগা শরীরে, এটা সাধারণত মেনোপজে হয়। এবং লো ব্যাক পেইন হয়, ঘুম কমে যায়, অস্থিরতা, শরীরে অস্থিরতা। তো মেনোপজের যে সমস্যাটা, এটা তো হবেই। তো সাধারণত পিরিয়ডের পরেই সাধারণত হতো। তো কাছাকাছি উনি মেনোপজের কাছাকাছি বয়সেই আছে। তো যেহেতু মেনোরেস্ট ট্যাবলেটটি খাচ্ছে, উনি ঠিকই আছে, ওনার ট্রিটমেন্ট ঠিক আছে। তো আপনাদের যেটা করতে হবে যে ওনাকে একটু সাপোর্ট দরকার এই সময়টায়, হ্যাঁ, যে কাউন্সেলিং দরকার হবে। শর্ট টাইম আসলে আমি তো চেম্বারে যদি কোনো গাইনি ডক্টরের চেম্বারে গিয়ে ওনাকে কাউন্সেলিং করা হতো, সেটা আরেকটু ভালো হতো। যে ওনাকে মেন্টাল সাপোর্টটা দিতে হবে যে এই সময়টাই হট ফ্লাশটা হবেই, হ্যাঁ, একটু গরম লাগবে, হঠাৎ করে শরীর গরম লাগবে, মনে হবে যেন শরীর দিয়ে আগুন বের হচ্ছে, এই টাইপের ইনসিডেন্টসগুলো হঠাৎ হতে থাকবে। তো সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে। এবং আপনারা যারা ফ্যামিলি মেম্বার আছেন, আপনারা হাজব্যান্ড এবং মা বাবা যারা আছেন, তারাও ওনাকে একটু সাপোর্ট দিতে হবে। এই সময়টা ওনার জন্য একটু ভালনারেবল, যে এই খারাপ লাগাগুলো একটু বেশি হবে, সাপোর্ট থাকলে। এটা তো ম্যাডাম খারাপ আসলে লাগাটা এই একটু বয়সে কম ফিল করবে পোস্ট উনি। মেনোপজাল যে আপনি কথা Syndrome, বলছেন, হ্যাঁ। সিনড্রোমের কথা বলছিলেন, সেটা তো এই বয়সে হয়ে থাকে। এই সময় আসলে মানসিক সাপোর্টটা খুব সাপোর্টটা বেশি ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে তারা যদি ফ্যামিলিক্যাল তাকে সাপোর্ট দিয়ে থাকে, এটা অনেকটাই লাঘব হয়ে যাবে। যে আমরা আসলে যে প্রসঙ্গে ছিলাম, আপনি বলছিলেন যে ইনফার্টিলিটি চিকিৎসা, ল্যাপারোস্কোপিক সার্জারির কথা বলছিলেন। আসলে এই ল্যাপারোস্কোপিক সার্জারি যে আপনি করে থাকেন, এটা আসলে পারপাসটা কি? মানে আপনি বলছিলেন যে আমরা সবটা দেখে আসলাম, এখানে কি থেরাপিউটিক এবং আপনার ডায়াগনস্টিক পারপাসটা বলছিলেন আপনি, আসলে এটা দিয়ে কিভাবে আপনারা গর্ভধারণে হেল্প করতে পারেন? আচ্ছা, আমরা যখন ল্যাপারোস্কোপি ডিসিশন নিলাম, একটা পেশেন্টকে যখন আমি ডিসিশন নিই যে এই পেশেন্টকে আমি ল্যাপারোস্কোপি করাবো, তো কী জন্য করাবো, অনেক পেশেন্ট আমাকে প্রশ্ন করেন যে কেন ম্যাডাম ল্যাপারোস্কোপিটা, উদ্দেশ্যটা কি? তো ল্যাপারোস্কোপির মধ্যে 2 ধরনের ল্যাপারোস্কোপিক উদ্দেশ্য, যেটা হচ্ছে ডায়াগনস্টিক পারপাসে, যে তার কোনো প্রবলেম আছে কিনা। আমরা যখন মেডিসিন দিয়ে দেখি যে ডিম্বাণু বড় হচ্ছে কিন্তু তার কনসিভ হতে দেরি হচ্ছে, যে তার কোনো সমস্যা আছে, অন্য কোনো সমস্যা আছে কিনা, টিউবে প্রবলেম আছে কিনা, এটা হচ্ছে ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি। এবং এই ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপিটা করতে যেয়ে আমরা দেখি যে কোনো প্রবলেম আছে কিনা তার। অনেক পেশেন্টের থাকে পলিসিস্টিক ওভারি, হ্যাঁ, ওভারিগুলোতে ছোট 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 অনেকগুলো সিস্ট, হ্যাঁ, রিং অফ অ্যাপিয়ারেন্স বলে, পার্ল অফ স্ট্রিং বলি। তো মুক্তার মতো ছোট 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 অনেকগুলো সিস্ট থাকে। এই সিস্টগুলোর ভিতরে দেখা যায় হাইপার এন্ড্রোজেনিক এনভায়রনমেন্ট থাকে, হাইপার এন্ড্রোজেনিক ফ্লুইড থাকে। ল্যাপারোস্কোপিকলি যদি আমরা ওভারিয়ান ড্রিলিং করে দেই, হ্যাঁ, এটাকে বলে যে ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং বলি, LOD। তো এটা হচ্ছে থেরাপিউটিক ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করে দিলে পলিসিস্টিক ওভারির পেশেন্টগুলো পরবর্তীতে দেখা যায় ল্যাপারোস্কোপি পড়ার 1 মাস 2 মাসের মধ্যেই কিন্তু অনেক পেশেন্ট, 50% পেশেন্টই কনসিভ করে যায়। তো এটা একটা খুব ভালো একটা প্রসিডিওর এই পলিসিস্টিক ওভারিয়ান পেশেন্টের জন্য, যারা পরবর্তীতে ইজিলি কনসিভ করে যায়। আরেক ধরনের পেশেন্ট আছে যারা হচ্ছে এন্ডোমেট্রিওসিস, হ্যাঁ, এন্ডোমেট্রিওসিস অনেক সময় চকলেট সিস্ট থাকে ওভারিতে, হ্যাঁ, চকলেট সিস্টটা কিন্তু খুব পরিচিত যে এটা। জি, ওভারিতে হেমোরেজিক ফ্লুইড থাকে, ব্লাড থাকে, সিস্টের ভিতরে ব্লাড থাকে, এবং যেটা চকলেট কালার থাকে, এই জন্যই সিস্টার নাম হচ্ছে চকলেট সিস্ট। তো এই চকলেট সিস্টগুলো আমরা সিস্টেকটমি করি, পুরো ওভারি না ফেলে দিয়ে ল্যাপারোস্কোপিক্যালি শুধু সিস্টটা রিমুভ করে নিয়ে আসি, সিস্ট ওয়ালগুলোকে কটারাইজ করে দিই।
তো সেই জন্য ল্যাপারোস্কোপির ভূমিকা এখানে চকলেট সিস্টে অনেক বেশি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, এটা একটা থেরাপিউটিক ভূমিকা পালন করে। এবং এই এন্ডোমেট্রিওসিস পেশেন্টগুলো শুধু যে চকলেট সিস্ট থাকে সেরকম না, ওভারির সাথে ইউটেরাসের অনেক বেশি অ্যাডহেশন থাকে। হ্যাঁ, পাউচ অফ ডাগলাসটা দেখা যায় ওভারির পিছনে যে জায়গাটা থাকে পুরোটাই অবলিটারেটেড থাকে। এই পাউচ অফ ডগলাসটা অবলিটারেটেড থাকার জন্য পেশেন্ট অনেক সময় ডিসপ্যারোনিয়া ফিল করে এবং ডিসমেনোরিয়া, পিরিয়ডের সময় অতিরিক্ত ব্লিডিং এবং অতিরিক্ত ব্যথা হয় পেশেন্টের। এবং এই পাউচ অফ ডাগলাসটা যদি আমরা ল্যাপারোস্কোপিক্যালি ক্লিয়ার করে দিতে পারি, হ্যাঁ, ছাড়িয়ে দিতে পারি, অ্যাডহেশনগুলো রিলিজ করে দিতে পারি, তখন পেশেন্টের অনেক পেইন কম হয়। সেক্ষেত্রে তার ইনফার্টিলিটিতে যেটা আমরা একটা রেগুলার একটা কয়টাসের একটা ইন্টারভেল বলে দিই যে এই সময় থেকে এই সময় পর্যন্ত তাকে হাজব্যান্ডের সাথে থাকতে হবে, ওই সময়টা সে ডিসপ্যারোনিয়ার জন্য কিন্তু ওই পেশেন্টগুলো থাকতে মেলামেশা ডিফিকাল্ট হয়ে যায়। তখন দেখা যায় ওই ল্যাপারোস্কোপির পরে ওই জিনিসটা ইজি হয়ে যায় তাদের জন্য। এবং যে ওভারি এবং ইউটেরাসের রিলেশনশিপ, ফেলোপিয়ান টিউবের রিলেশনশিপ ঠিক করে দিলে তখন ল্যাপারোস্কোপির পরপর ম্যাক্সিমাম সময় দেখা যায় এন্ডোমেট্রিওসিসের পেশেন্টের ল্যাপারোস্কোপি করার 6 মান্থের মধ্যে। ম্যাডাম, একজন দর্শক আমাদের সাথে আছে। হ্যালো দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনার সমস্যার কথাটি বলুন। আচ্ছা, আমি নাম ফারহানা, রাজবাড়ী থেকে বলছিলাম। যে আপনার বয়স কত? আমার বয়স 27 বছর। 27 বছর, জি বলুন। হ্যাঁ, এখন হচ্ছে আমি ম্যামের পেশেন্ট। আমি এই মাসে ম্যামকে দেখাইছি। জি বলুন, এখন কি সমস্যা হচ্ছে আপনার? হ্যাঁ ম্যাম, আমি আপনাকে বলছিলাম যে আমার স্ট্রাকন এবং নরমেন্স না খেলে মাসিক ক্লিয়ার হয় না। জি। তো সেক্ষেত্রে আপনি আমার প্রেসক্রিপশনে স্ট্রাকন উল্লেখ করেন নাই। এখন আপনি আমাকে দিয়েছেন জোলেটা 2.5 mg, আর খাচ্ছে হচ্ছে ইউবিআই কিউ 100 mg, আর একটা হচ্ছে ফার্টিলিটি। এই ওষুধগুলো খাচ্ছি। আমার সুগার বেশি, নবেসিটি এক্সার 500 mg খাচ্ছি। তারপর অন্যান্য ভিটামিনও দিয়েছেন। এখন আমার কোশ্চেন হলো ম্যাডাম, এই মাসে কি আমি স্ট্রাকন এবং নরমেন্স কি আগের নিয়মে খাবো? আমি ডে 1 থেকে স্ট্রাকন খাইতাম আর ডে 16 থেকে হচ্ছে নরমেন্স খাইতাম 7 দিন, প্রতিদিন 3টা করে। আচ্ছা, ধন্যবাদ ফারহানা, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। ম্যাডাম নিশ্চয়ই উত্তর দেবেন। আচ্ছা, আপনাকে সম্ভবত আমি হয়তোবা আগের ইনভেস্টিগেশন গুলো দেখে হয়তোবা আপনি আগে স্ট্রাকন খেতেন, নতুন করে হয়তোবা আপনাকে ইভ্যালুয়েট করে আমি আপনার হরমোন লেভেলটা কি পরিমাণ আছে, ডিম্বাণুর পরিমাণ কি পরিমাণ আছে সেগুলো দেখেই নতুন করে মেডিসিন প্রেসক্রাইব করেছি। অথবা আপনার ডিম্বাণুটা বড় করার জন্য মেডিসিন দিয়েছি। এবং ডিম্বাণু বড় হলেই সাধারণত হরমোন রিলিজ হয়, এবং হরমোন রিলিজ হলে আপনার ডিম্বাণু বড় হলে, ওভুলেশন হলে সাধারণত পিরিয়ড রেগুলার হয়ে যায়। সেই জন্য আপনার ওভুলেশন করার জন্য যে মেডিসিনটা দিয়েছি সেই মেডিসিনটাই আপনি কন্টিনিউ করবেন। এবং নেক্সট যতদিন পরে আপনাকে ফলো আপে আসতে বলেছি তখনই ফলো আপে আসবেন ইনশাল্লাহ। পরবর্তী নেক্সট ট্রিটমেন্ট অফ প্ল্যান আমি বলে দিব ইনশাল্লাহ। জি, ডক্টর লাকি, আপনাকে যে প্রসঙ্গে উনি বলছিলেন যে অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন যে ওষুধ খেলে তার ওভুলেশন হলে তার মেনস্ট্রুয়েশনটা হয়ে যাবে রেগুলারলি, আর না হলে ফলো আপে আপনারা আবার নতুন করে ইভ্যালুয়েট করবেন। আচ্ছা, আমরা যে প্রসঙ্গে ছিলাম যে ল্যাপারোস্কোপি সার্জারির কথা, আপনি বলেছেন ল্যাপারোস্কোপি সার্জারি আপনার ডায়াগনস্টিক, থেরাপিউটিক, আপনি ইন্ডিকেশনগুলো বলেছেন। এখন ল্যাপারোস্কোপি সার্জারি করার কতদিন পরে সে গর্ভধারণ করতে পারবে, বা ল্যাপারোস্কোপি সার্জারি করার পরে তার কি করণীয়, তখন তাকে কি অ্যাডভাইস আপনারা দিয়ে থাকেন? আচ্ছা, সাধারণত আমরা বলি যে পলিসিস্টিক ওভারির ইন্ডিকেশন অনুযায়ী ল্যাপারোস্কোপি আমি কেন করছি, হ্যাঁ, সেটার উপর ডিপেন্ড করবে নেক্সট প্ল্যান অফ ট্রিটমেন্ট বা কতদিন পরে সে গর্ভধারণ করতে পারবে। সাধারণত ল্যাপারোস্কোপি করার পরে একজন পেশেন্ট 2 সপ্তাহের মধ্যে মোটামুটি সে স্টেবল, একদম নর্মাল মানুষের মতো চলাফেরা করতে পারবে। আমরা বলি যে নর্মাল 2 সপ্তাহ পর থেকেই আপনি বেবি নেওয়ার জন্য চেষ্টা করতে পারবেন। তো এরপরে হচ্ছে আমরা নেক্সট ট্রিটমেন্ট প্ল্যানটা করি। পলিসিস্টিক ওভারির জন্য ট্রিটমেন্ট করলে, ল্যাপারোস্কোপি করলে এরপরে ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিই। আর যদি আমরা এন্ডোমেট্রিওসিসের জন্য ল্যাপারোস্কোপি করে থাকি সেক্ষেত্রে বলে যে আপনারা ন্যাচারালি ট্রাই করেন নেক্সট 6 মান্থ, অথবা আমরা ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিব। কাদের ক্ষেত্রে দিব? যারা হচ্ছে একটু বয়স বেশি, যাদের এন্ডোমেট্রিওসিস প্লাস হচ্ছে 30-র উপরে বয়স বা 35-এর কাছাকাছি চলে গিয়েছে, তাদেরকে ট্রিটমেন্টটা তাড়াতাড়ি স্টার্ট করে দিই। ল্যাপারোস্কোপির পরপরই মেডিসিনটা স্টার্ট করে দিই, যত তাড়াতাড়ি কনসিভ হয়ে যায়, উইদিন 6 মান্থের মধ্যে কনসিভ হয়ে যায়। কারণ হচ্ছে কি এন্ডোমেট্রিওসিসের পেশেন্ট। আমাদের আরেকজন দর্শক আছে, আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম, বয়স এবং পরিচয় বলে আপনার সমস্যার কথা বলুন। আমার নাম আয়েশা, বয়স 24 বছর। জি, শুনতে পাচ্ছি, বলুন আপনার সমস্যার কথা বলুন। আমি এই 5 মাস হলো হচ্ছে নোবেসিড, জোলেটা, প্রেডনিফোর্ট, অ্যালিজেস এবং ডি-রাইস ট্যাবলেট খাচ্ছি, সঙ্গে এই সিজি ইনজেকশন চলছে এবং এফএসএইচ ইনজেকশন নিচ্ছি মাসিকের 3য় দিনে, 5ম দিনে এবং 7ম দিনে।
তো আমার এখনো কোনো মানে আমি কনসিভ করিনি। তো ম্যাডাম আপনার এই চিকিৎসাটা কতদিন থেকে শুরু হয়েছে? আমি 5 মাস হলো চিকিৎসা নিচ্ছি। 5 মাস হলো চিকিৎসা নিয়েছেন, এখনো আপনি পাননি। জি ম্যাডাম, আপনি উত্তরটা দিন। আচ্ছা, ধন্যবাদ দর্শক আপনাকে। আপনার তো 5 মাস ধরে ট্রিটমেন্ট চলছে। এখন দেখতে হবে যে আপনার ফলিকলটা ম্যাচিউর হয়েছে কিনা। 5 মাস ধরে যে আপনি ইনজেকশন নিচ্ছেন, ফলিকল যদি ম্যাচিউর হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের নেক্সট ট্রিটমেন্ট প্ল্যান হচ্ছে যে আপনার ওভুলেশন হচ্ছে কিনা সেটা আমরা এক মাসের নেক্সট মান্থে হয়তো বা দেখব। যে ওভুলেশন হলে, যদি ওভুলেশন আইডেন্টিফাই করার জন্য ব্লাড টেস্ট আছে, যে সিরাম প্রোজেস্টেরন টেস্ট আমরা করি 21তম দিনে, অথবা ওভুলেশন কিট দিয়েও টেস্ট করা যায়। আর ওভুলেশন হওয়ার পরেও যদি আপনার কনসিভ না হয় সেক্ষেত্রে নেক্সট প্ল্যান অফ ট্রিটমেন্ট হচ্ছে আপনার যে ডিম্ব নালীগুলো ভালো আছে কিনা, যেটা আমরা আজকের আমাদের টপিকস যে ল্যাপারোস্কোপিতে হয়তো বা যেতে হবে আপনাকে, যে ডিম্ব নালীগুলো ভালো আছে কিনা, ডিম্বাশয়টা ঠিক আছে কিনা। এবং অনেক সময় দেখা যায় ডিম্ব নালী ভালো থাকার পরেও ডিম্ব নালী ওভারি থেকে পিক আপ করতে পারে না। এই যে রিলেশনটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য হয়তো বা ল্যাপারোস্কোপিক ইভ্যালুয়েশনে আপনাকে যেতে হবে। হয়তো বা আপনার যেহেতু 5 মাস ধরে ট্রিটমেন্ট নিচ্ছেন, আপনার হাজব্যান্ডের সিমেন্ট প্যারামিটার অবশ্যই ভালো আছে। আর যদি ভালো না থাকে সেক্ষেত্রে সিমেন্ট যদি কোয়ালিটি একটু খারাপ থাকে সেক্ষেত্রে নেক্সট প্ল্যান হয়তো বা আমরা আইইউআইতে যাব, ইন্ট্রাউটেরাইন ইনসেমিনেশন। এই প্ল্যান তো ম্যাডাম কিন্তু সময়টা উনি 5 মাস তো আসলে খুব বেশি সময় না, তাকে আর একটু ধৈর্য ধরে ধরে অপেক্ষা করে তারপরে আপনি পরবর্তী স্টেপে তাকে যেতে হবে। যে ম্যাডাম আপনি বলছিলেন যে ল্যাপারোস্কোপি সার্জারির কথা বলছিলেন, তো এটা কি আপনারা যখন ইন্ডিকেশন ওয়াইজ করে থাকেন তারপরে গর্ভধারণের ক্ষেত্রে আপনি কোনো ফলো আপ করে থাকেন কিনা তাদের ক্ষেত্রে? অবশ্যই ল্যাপারোস্কোপির পরে অনেক পেশেন্ট মনে করেন যে ল্যাপারোস্কোপি হয়তো বা তার জন্য লাস্ট ট্রিটমেন্ট। তো আমি বলবো যে পেশেন্টদেরকে যে ল্যাপারোস্কোপি হচ্ছে আমাদের একটা ইনভেস্টিগেশন, হ্যাঁ, আমরা পরীক্ষার জন্য করছি যে তার কোনো কারণ আছে কিনা, কারণটা নির্ণয় করলাম, সাথে ট্রিটমেন্ট করে দিলাম। এর পরবর্তী ফলো আপটা অবশ্যই ডক্টরের সাথে, যে ডক্টর ল্যাপারোস্কোপি করছেন বা আমরা করছি তাদের ফলো আপে অবশ্যই থাকতে হবে। অনেক পেশেন্ট ল্যাপারোস্কোপি করার পরে কিন্তু আর ফলো আপে আসে না। খুব ইম্পর্টেন্ট ফলো আপ করার পরে দেখা যায় ম্যাক্সিমাম পেশেন্ট 50 to 60% পেশেন্ট ল্যাপারোস্কোপি 6 মান্থ টু 1 ইয়ারের মধ্যে কনসিভ করে যায়। এই জন্য ধৈর্য ধারণ করে ফলো আপটা করতে হবে। তো ম্যাডাম যদি কারো, আপনি বলছেন 50% ক্ষেত্রে করে যায়, কারো যদি না করে তখন পরবর্তী স্টেপটা হচ্ছে যে ল্যাপারোস্কোপির পরে যদি কনসিভ না হয় দেখতে হবে যে কেন কনসিভ হলো না। আবার একটু এভালুয়েট করে আমরা দেখি, যদি কোনো ডিম্বনালীতে কোনো সমস্যা থাকে, ফেলোপিয়ান টিউব একটা বা দুইটা ব্লক ছিল, সেটা আমরা রিলিজ করেছি, অথবা তার হাজব্যান্ডের কোনো প্রবলেম ছিল, যে সিমেন্ট প্যারামিটারটা খারাপ, সিমেন্ট কাউন্ট কম, সিমেন্টের মর্টিলিটি কম, সেক্ষেত্রে আমরা ইন্ট্রাউটেরাইন ইনসেমিনেশন একটি পদ্ধতি আছে, সেই প্রসিডিউরটাতে আমরা প্রসিড করি, হ্যাঁ, ইন্ট্রাউটেরাইন ইনসেমিনেশনটা হচ্ছে পরপর 3 সাইকেল করা যায়। অনেক পেশেন্টের ক্ষেত্রে যেটা আপনারা বলেন আইইউআই, হ্যাঁ আইইউআই করি, তো প্রতি সাইকেলে একবার অথবা 2 বারও করা যায়। তো আইইউআইটা করার পরে 3 থেকে 6 সাইকেল আমরা করি। তো যাদের বয়স কম তাদের ক্ষেত্রে একটু বেশি করা যায়, 6 বার করা যায়। আর যাদের ক্ষেত্রে দেখা যায় 35 ইয়ার্সের বেশি হয়ে গেছেন, উনি বয়স বেশি। ম্যাডাম আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি। জি বলুন, কে বলছিলেন, কি সমস্যার কথা বলবেন? আমি মোহাম্মদ সুজন বলছিলাম, রংপুর পীরগাছা থানা থেকে। হ্যাঁ জি বলুন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। স্যার আমি ওই যে আপনার সাথে একটু কথা বলবো। জি যে আপা শুনতে পাচ্ছে, আপনি বলুন। হচ্ছে কি সাউন্ডটা কমে দিচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছি না। যে আপা ওই 1 বছর হয় আমাদের বিয়ে হয়েছে। হ্যাঁ জি। তো আমার ওয়াইফও পরীক্ষা করাইছি, তো গাইনি ডাক্তার বলতেছে যে ওনার কোনো সমস্যা নাই। আমার এই সিমেন্স পরীক্ষা করছে, বলতেছে যে তোমার এই সমস্যা, সিমেন্সের সমস্যা, মানে 1 মিলিয়ন আসছে আর কি প্রথমে, দ্বিতীয়টাতে দেখালাম পরে আসছে 3 মিলিয়ন। জি। তারপরে অনেক কইলাম, আবার গেলাম, ফাইন্ড করে যে হবে 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 হবে। জি আমরা ধন্যবাদ দর্শক আমাদের যুক্ত থাকার জন্য। আমরা বুঝতে পেরেছি আপনার কথা, যে এটা আসলে ওনার সিমেন অ্যানালাইসিসে একটু সমস্যা ধরা পড়েছে, যেটা 1 মিলিয়ন বলেছিল, পরে আরেকবার 3 মিলিয়ন বলেছে। এখন তার ক্ষেত্রে কি করণীয়? আচ্ছা, সেক্ষেত্রে পুরুষ বন্ধাত্বের ক্ষেত্রে আমরা যে বলি, যাদের আপনার যেহেতু সিমেন্টের প্রবলেম আছে, সিমেন্টের কাউন্টটা কম আছে, হ্যাঁ, মর্টিলিটি কত আছে সেটা আমরা জানতে পারলাম না। তো যাদের ক্ষেত্রে কাউন্টে কম থাকে বা মর্টিলিটি প্রবলেম থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় পুরুষ বন্ধাত্বের ক্ষেত্রে কিছু কারণ আমরা নির্ণয় করতে, সিমেন্ট টেস্ট হচ্ছে ইনিশিয়াল একটি ইনভেস্টিগেশন। তো
তো এটা কেন তার কাউন্টটা কমে গেল, এখন আমাদেরকে ইভালুয়েট করতে হবে যে আপনার কেন কাউন্টটা কমে গেল। হ্যাঁ, আপনার কোনো ব্লাডে কোনো প্রবলেম আছে কিনা, আপনার হরমোনাল কোনো ইমব্যালেন্স আছে কিনা, অথবা যে মেল জেনিটাল ট্র্যাক্ট, হ্যাঁ, টেস্টিস, এপিডিডাইমিস, এখানে কোনো প্রবলেম আছে কিনা। অনেক সময় দেখা যায় যে জেনিটাল ট্র্যাক্টে অবস্ট্রাকশন থাকে অথবা জেনিটাল ট্র্যাক্টে কোনো ইনফেকশন থাকে, ইনফেকশনের জন্য যে সিমেন কাউন্টটা অনেক সময় কমে যায়। এই ইনফেকশন ইভালুয়েশন করার জন্য আমরা কিছু টেস্ট করতে দেই, ইউরিন আরএমই কালচার, প্রোস্টেটিক স্মিয়ার ফর কালচার সেনসিটিভিটি। তাহলে তাকে আমার মনে হয় যে এবং একজন নেক্সট স্পেশালিস্ট হচ্ছে ইনফার্টিলিটি স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করতে হবে এই কারণগুলো ইভালুয়েট করার জন্য, এবং এর জন্য আপনার নেসেসারি ট্রিটমেন্ট যেগুলো আছে সেই ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু কারণ তাকে সেই কারণ, চিকিৎসাটা হ্যাঁ, নিতে হবে। নিতে হবে। ডক্টর লাকি রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। আপনাকেও ধন্যবাদ এবং চ্যানেল আইয়ের দর্শককেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। প্রিয় দর্শক, আজকে আমরা ইনফার্টিলিটি নিয়ে অনেক কিছুই জানলাম। যারা ইনফার্টিলিটিতে ভুগছেন তারা দেরি না করে একজন ইনফার্টিলিটি বিশেষজ্ঞের পরামর্শ নিন। দর্শক, এই করোনাকালীন সময়ে সবাই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব এবং যারা আমরা ভ্যাকসিন দেইনি দ্রুত ভ্যাকসিন দিয়ে নেব। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।